আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন। পাশাপাশি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন। যারা আমার সাথে যুক্ত আছেন ক্লাসটা একটু শেয়ার করবেন, শেয়ার করে দিবেন, ঠিক আছে? হুম। আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়েছেন অনেকে। সিদরাতুল মুনতাহা স্মৃতি, সেতু সরকার, তাসমিনা জান্নাত সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। সেতু সরকার গাজীপুর থেকে দেখছেন। যাই হোক, ধন্যবাদ সবাইকে। একটু দ্রুত ক্লাসটা শেয়ার করবেন, হ্যাঁ? হ্যাঁ, ক্লিয়ার স্যার। ওকে, ক্লিয়ার। আমরা একটু দ্রুত আলোচনায় চলে যাব। একটু শেয়ার করে দেন ক্লাসটি, একটু দ্রুত দ্রুত, হ্যাঁ? আচ্ছা, আসেন লক্ষ্য করেন। আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটি দেখেন, লক্ষ্য করেন। লেখা আছে এক বা একাধিক আহ, এক বা একাধিক এক বা একাধিক বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? এক বা একাধিক বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? এক বা একাধিক বর্ণ, বর্ণ, ঠিক আছে? বর্ণ একটাও হতে পারে, আবার একাধিকও হতে পারে। একাধিকও হতে পারে, একটাও হতে পারে, একাধিকও হতে পারে। হুম। এখন দেখেন, লক্ষ্য করেন আহ এক বা একাধিক, যেমন আমরা বলি, অনেক সময় আমরা কথা বলি একটি বর্ণ কিভাবে শব্দ হয়, মানে অর্থ প্রকাশ করলে সেটাকে শব্দ বলে। হ্যাঁ, পদ হবে না, শব্দ হবে। ধাতু হবে না, প্রকৃতিও হবে না, কি হবে? শব্দ উত্তর হবে। এখন কথা হলো সেটা কিভাবে। যেমন আমরা বলি না, এই যাবি, কয় হ, যাব, হ। হ্যাঁ। আহ তারপরে কি বলে, একটা কথা কই, বলে না ক। হ্যাঁ। যেমন কি, মাননীয় স্পিকার আমি থ হয়ে গেলাম। থ মানে কি? থ মানে হচ্ছে নির্বাক। হুম। নির্বাক, নির্বাক। আচ্ছা, তাহলে লক্ষ্য করেন, এই যে এক একটা বর্ণ, বর্ণ দিয়েও কি হয়? শব্দ গঠন হয়। আবার অনেকগুলো বর্ণ মিলেও শব্দ গঠন হয়। কিভাবে? লক্ষ্য করেন, যেমন বলছি কি, স্বরে একটা বর্ণ, ক একটা বর্ণ, এর সাথে আকার যুক্ত করলাম, এটা একটা বর্ণ, তারপরে কি আছে? তালব্য শ। এগুলো সব কি? সব হচ্ছে একটা বর্ণ। লক্ষ্য করেন, স্বরেয়া, কয়াকার, তালব্য শ, আকাশ। তাহলে এই আকাশ হচ্ছে একটা শব্দ। তাহলে এখানে অনেকগুলো বর্ণ আছে। তাহলে এক বা একাধিক বর্ণ মিলে অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? শব্দ বলে। তাহলে উত্তর আমাদের খ। যারা আমার সাথে যুক্ত আছেন একটু ক্লাসটা দয়া করে শেয়ার করবেন, হ্যাঁ? একটু শেয়ার করে দিবেন, আপনাদের শেয়ার প্রত্যাশা করছি। যারা যুক্ত আছেন একটু শেয়ার করে দিবেন। আসেন পরের কোশ্চেন। লক্ষ্য করেন, পরের কোশ্চেন যেটা আছে 2 নম্বর, বলছে কোনটি মৌলিক শব্দ? কোনটি মৌলিক শব্দ? দেখেন, বলছে কি, গোলাপ মানব ধাতব 71। গোলাপ মানব ধাতব 71। গোলাপ মানব ধাতব 71। হুম। গোলাপ মানব ধাতব 71। লক্ষ্য করেন, গোলাপ, এই গোলাপটা হচ্ছে মৌলিক শব্দ। এখানে মৌলিক শব্দ কোনটি বলছে? গোলাপ। হ্যাঁ, গোলাপ হচ্ছে মৌলিক শব্দ। মানব, এই মানবটা শব্দটা কি হবে? মনোযোগ স্ন, মনোযোগ স্ন, মানব। তারপর দেখেন ধাতব। হুম। ধাতব, লক্ষ্য করেন, ধাতু যোগ কি ভাইয়া? ওকে। ধাতু যোগ স্ন সমান হচ্ছে ধাতব। বা 71, 71 শব্দ দেখেন একটা তর আছে, তর আলাদা করা যায়। হ্যাঁ,
তাহলে এখানে যে তিনটা শব্দ আছে, তিনটা শব্দই হচ্ছে কি সাধিত শব্দ, সাধিত শব্দ। হ্যাঁ, এই জন্য এগুলো কি, এগুলো হচ্ছে সাধিত শব্দ। আর মৌলিক শব্দ একটাই আছে, সেটা হচ্ছে গোলাপ। তাহলে 2 নম্বরের উত্তর ক। আসেন পরের কোশ্চিন। পরের 3 নম্বর কোশ্চিনটা বলেছে কি অর্থানুসারে হরিণ কোন ধরনের শব্দ? অর্থানুসারে হরিণ কোন ধরনের শব্দ? যৌগিক শব্দ, মৌলিক শব্দ, যোগরূঢ় শব্দ, রূঢ়ি শব্দ, কোনটা হবে? একটু কমেন্টে জানিয়ে দেন ঝটপট, একটু কমেন্টে জানিয়ে দেন ঝটপট 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 একটু হুম হুম। মুস্তাক স্যার, বড় স্যার, আসসালামু আলাইকুম স্যার, অস্থির ক্লাস। আচ্ছা, আমাদের মুস্তাক স্যার শ্রদ্ধেয় আমাদের বড় স্যার বললেও আসলে বড় স্যার উনি, ঠিক আছে স্যার, অসাধারণ বিজ্ঞান ক্লাস নেন, গণিত ক্লাস নেন, আপনারা দেখে থাকবেন। হ্যাঁ, স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ক্লাসে। স্যার ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করছি স্যার শেষ পর্যন্ত থাকবেন। হ্যাঁ, হুম, ওকে আসেন। তাহলে এখানে হরিণটা কি হবে? হরিণটা কি হবে? হরিণ কি শব্দ বলেন? হরিণ কি শব্দ? হরিণ কি শব্দ? লক্ষ্য করেন, অর্থ অনুসারে শব্দকে কয়টি ভাগে ভাগ করা যায়? অর্থ অনুসারে শব্দকে কয়টি ভাগে ভাগ করা যায়? অর্থানুসারে 3টি ভাগে। একটা হচ্ছে কি যৌগিক শব্দ, যৌগিক শব্দ। 2 নম্বরে কি রূঢ় শব্দ, রূঢ় শব্দ, রূঢ় শব্দ। আর 3 নম্বর হচ্ছে লক্ষ্য করেন, এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে যোগরূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ। লক্ষ্য করবেন এই তিনটাকে আপনি বিভাজন করবেন কিভাবে? যেমন লক্ষ্য করেন, আমি একটা শব্দ বলছি বিদ্যালয়। এই বিদ্যালয় শব্দের দিকে তাকান তো। বিদ্যালয় শব্দে কি আছে? বিদ্যা আছে। বিদ্যালয় শব্দে কি আছে? বিদ্যা আছে আর আলোয় আছে। আলোয় মানে হচ্ছে ঘর, আর বিদ্যা মানে কি জ্ঞান। এখন বিদ্যালয় বলতে আপনি বিদ্যা বুঝেন কিনা? যদি আপনি বুঝে থাকেন হ্যাঁ বিদ্যালয় বলতে সেখানে বিদ্যাকেই বোঝানো হয়, বা বিদ্যা নিয়ে কাজ। বিদ্যালয় মানে বিদ্যা নিয়েই কাজ। যদি বিদ্যা নিয়ে কাজ হয় তাহলে সেটা হচ্ছে কি বিদ্যালয়। তাহলে বিদ্যালয় যদি বিদ্যা নিয়েই কাজ করে তাহলে সেটা হবে যৌগিক শব্দ। কি শব্দ? যৌগিক শব্দ। এরপরে দেখেন, লক্ষ্য করেন, আমি আরেকটা শব্দ লিখছি। আমি আরেকটা শব্দ কি লিখছি দেখেন, বাঁশি। বাঁশি, এই বাঁশি, লক্ষ্য করেন এই বাঁশি, বাঁশিতে কি আছে দেখেন, বাঁশ আছে। বাঁশ যোগ কি? বাঁশ যোগ রস্বই। আচ্ছা, বাঁশি কি বাঁশ? আপনি কি বাঁশকে বাঁশি বলেন? আপনি কি বাঁশকে বাঁশি বলেন? না, আপনি বাঁশকে বাঁশি বলেন না। দেখেন এই বিদ্যালয়ে বিদ্যা আছে, বাঁশিতে কি বাঁশ আছে? আপনি একটা প্লাস্টিকের বাঁশি নিয়ে আসেন তো, সেখানে আপনি বাঁশ খুঁজে দেখেন তো পান কিনা? আপনি পাচ্ছেন না। অর্থাৎ যেই শব্দটা, সেই শব্দকে যদি আমরা বিশ্লেষণ করি, বিভাজন করি, বিভাজন করে যদি ওই মূল শব্দটা পাই, মূল যে শব্দটা আছে সেই শব্দটা যদি ঠিকঠাক ভাবে পাই তাহলে সেটা হবে যৌগিক শব্দ। যেমন বিদ্যালয়, এই বিদ্যালয় শব্দের দিকে তাকান, এখানে বিদ্যা আছে, মূল শব্দটা বিদ্যা, বিদ্যা আছে, মূল শব্দটা আলোয়, এই বিদ্যার আলোয়কেই বোঝায়, এই জন্য এটা যৌগিক শব্দ। আর এই মূল শব্দকে যদি না বোঝায় তাহলে সেটা যৌগিকও হবে না, রূঢ়ও হবে না। ঠিক আছে, যোগরূঢ়ও হবে না। তাহলে যোগরূঢ়ও হবে না, রূঢ়ও হবে না। ঠিক আছে, তাহলে আসেন এই জায়গায় একটু লক্ষ্য করেন। দেখেন এখানে একটু লক্ষ্য করেন, তাহলে যোগরূঢ় বলেছি আর এখানে রূঢ় বলেছি, তাই না? এখন এই যোগরূঢ় বা রূঢ় হবে, মনে রাখবেন যদি সমাস সাধিত হয়, সমাস মানে ব্যাস বাক্য করা যায়, শব্দটা যদি ব্যাস বাক্য করা যায়, ব্যাস বাক্য হয়, তাহলে শব্দটা হবে যোগরূঢ়। আর যদি ব্যাস বাক্য না হয়, যদি প্লাস চিহ্ন দিয়ে আলাদা করা যায়, প্লাস চিহ্ন দিয়ে যদি আলাদা করা যায়, অর্থাৎ প্রত্যয় যোগে হয়, প্রত্যয় যোগে হয়, বা দেখেন এটা যদি সন্ধি যোগে হয় বা উপসর্গ যোগে হয়, উপসর্গ যোগে হয়, তাহলে সেই শব্দটা হয়ে যাবে কি রূঢ় শব্দ। কি শব্দ হবে? রূঢ় বা রূঢ় শব্দ হবে, রূঢ় বা রূঢ়ি শব্দ হবে। ক্লিয়ার? রূঢ় বা রূঢ়ি শব্দ হবে। তাহলে দেখেন আমি একটা শব্দ লিখছি পঙ্কজ। এই পঙ্কজটা দেখেন, পঙ্কজ, এই পঙ্কজকে আপনি কি করেন? আপনি কি সন্ধি বিচ্ছেদ করতে পারেন? পঙ্কজ আপনি কি এভাবে লিখেন? পঙ্কযোগ জ, পঙ্কযোগ জ আপনি লিখেন না, এরকম হয় না। তাহলে এটা কি? পঙ্কে জন্মে যা, আপনি এটা সন্ধি মানে ব্যাস বাক্য করেন, পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা। দেখেন তো এই যে পঙ্কে, পঙ্ক মানে কি কাদা, কাদাতে যা জন্মায় তাই পঙ্কজ। এখন দেখেন পঙ্কজ বলতে আপনি কি বোঝেন? পঙ্কজ বলতে আপনি বোঝেন পদ্ম ফুল। তাহলে পদ্ম ফুলের সমার্থক শব্দ পঙ্কজ। আর এদিকে বলেছে পঙ্কে, অর্থাৎ কাদায় যা জন্মায়। এখন কি কাদায় শুধু পদ্ম ফুল জন্মায়? না, শুধু পদ্ম ফুল জন্মায় না, অনেক কিছু জন্মাইতে পারে। তাহলে সবকিছুকে কি আমরা পঙ্কজ বলি? না, সবকিছুকে আমরা পঙ্কজ বলি না, আমরা শুধু পদ্ম ফুলকেই পঙ্কজ বলি।
এবং দেখেন এটা ব্যাস বাক্য হয় এবং মূল যে শব্দটা আছে, যে শব্দটার মানে সাধিত যে শব্দটা, এই শব্দটার মূল যেটা, এই যে পঙ্ক বা এই যে কাদা, এই কাদায় সবকিছু জন্মায়, সেটাকে পঙ্কজ বলে না, অর্থাৎ মূল শব্দের অনুগামী নয়। এই জন্য এটা কি, যেহেতু সমাস সাধিত, এই জন্য এটা যোগরূঢ় শব্দ। অন্যদিকে দেখেন এই হরিণ শব্দের দিকে তাকান, এই হরিণ শব্দে কি আছে, হরিণ শব্দে আছে দেখেন হরিণ, রি যোগ ইন, রি যোগ ইন হরিণ। তাহলে রি যোগ ইন, এই হরিণটার দিকে তাকান, এই রি মানে কি, রি মানে হচ্ছে হরণ করা, কি করা, হরণ করা, হরণ করা, হরণ করা বা কেড়ে নেওয়া। এখন দেখেন তো হরিণ বলতে কি আপনি হরণ করা বুঝেন? হরণ করা বুঝায় কি না, হরণ করা বুঝায় না, কেড়ে নেওয়া বুঝায় না। তাহলে হরিণ বলতে আমরা পশুকে বুঝাই। আর ব্যাকরণের যে শাব্দিক অর্থ, মূল যে মানে ধাতুটা আছে সেটা হচ্ছে রি ধাতু, এটা দিয়ে হরণ করা বুঝায়। তাহলে মূল শব্দের অনুগামী হচ্ছে না। আর এটা কি প্লাস দিয়ে আলাদা করা যায়, প্রত্যয় সন্ধি উপসর্গ এই তিনটার মধ্যে হলে সেটা হবে কি রুর শব্দ। তাহলে এই জায়গাতে আমরা উত্তর পাচ্ছি কোনটা, রুরি। তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ। 3 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ। ঠিক আছে, সন্ধি বিচ্ছেদ না হলে তা রুরি, না 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 যোগরূঢ় হবে, সন্ধি বিচ্ছেদ না হলে এটা না, সেটা বলা যাবে না। হ্যাঁ, ব্যাস বাক্য, ব্যাস বাক্য দিয়ে আর কি সমাস সাধিত হলে সেটা হচ্ছে যোগরূঢ় শব্দ, আর সমাস সাধিত না হলে সেটা হচ্ছে রুড়ি শব্দ। হ্যাঁ, ওকে, আসেন পরের কোশ্চেন। লক্ষ্য করেন সুহৃদ কি ধরনের শব্দ, সুহৃদ, এই সুহৃদ হচ্ছে সুন্দর হৃদয় যার। হ্যাঁ, সুন্দর হৃদয় যার, হৃদয় যার। তাহলে দেখেন সুন্দর হৃদয় যার, তাহলে সুন্দর হৃদয় যার তাকে কি সুহৃদ বলা হয় না? সুহৃদ মানে হচ্ছে বন্ধু, বন্ধু। তাহলে বন্ধুকে আমরা সুহৃদ বলি। আর ব্যাকরণের ভাষায় যদি আমরা দেখি তাহলে এর এই যে সু আর কি আছে, সু আছে আর হৃদ আছে, হৃদ আছে, হৃদ, হৃদ। হ্যাঁ, তাহলে এই জায়গাতে দেখেন সুন্দর হৃদয় যার, বিশেষ করে বহুব্রীহি সমাজ যেগুলো হয় বা উপপদ তৎপুরুষ সমাজ যেগুলো হয়, সেগুলো এই রুর বা মানে যোগরূঢ় শব্দ হয়, যোগরূঢ় শব্দ হয়। ঠিক আছে, তাহলে এই জায়গাতে দেখেন এটা হচ্ছে সমাসবদ্ধ শব্দ, সমাসবদ্ধ শব্দ। এটাকে বলছে কি সুন্দর হৃদয় যায়। হ্যাঁ, তাহলে এখানে হৃদ বলতে কি বোঝানো হচ্ছে, হৃদয়। তাহলে এই যে হৃদ মানে সুন্দর হৃদয়কে বোঝানো হচ্ছে না, সুহৃদ বলতে বন্ধুকে বোঝানো হচ্ছে। এই জন্য এটা মূল অর্থগামী নয়, মূল শব্দের অর্থগামী নয়। আর এটা হচ্ছে সমাস সাধিত যেহেতু, এই জন্য এটা হচ্ছে যোগরূঢ় শব্দ। আসেন পরের কোশ্চেন, লক্ষ্য করেন পরের যেটা 5 নম্বর, বলছে কোনটি যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ দেখেন পঙ্কজ, হ্যাঁ কোনটি যোগরূঢ় শব্দ, পঙ্কজ, পঙ্কে জন্মে যা, একটু আগে বললাম পঙ্কে জন্মে যা, জন্মে যা পঙ্কজ। তাহলে এটা সমাস সাধিত এবং এটাই কি, এটাই হচ্ছে যোগরূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ। আসেন পরেরটা সন্দেশ, সমযোগ কি, সমযোগ দেশ, সন্দেশ, সংযোগ দেশ, সন্দেশ। তাহলে এটা হচ্ছে সন্ধি সাধিত। আসেন প্রবীণ, প্রযোগ কি, প্রযোগ বিন। হ্যাঁ, প্রবীণ। আসেন পরেরটা কি আছে, গৈ যোগ কি, গৈ যোগ অক। গায়ক মানে কি, ব্যাকরণের ভাষায় গায়ক মানে হচ্ছে যিনি গান করে, এবং আমরাও বুঝি যিনি গান করে তিনিই গায়ক, এবং এটা সন্ধিবদ্ধ এবং এটার একই অর্থ বহন করে। অর্থাৎ এটাকে গৈ মানে গান করা, আমরাও বলি কি গায়ক মানে গান করে যে। তাহলে দুইটাই সেম অর্থ দাঁড়ায়, বিদ্যালয়ের মতো। এই জন্য এটা হচ্ছে যৌগিক শব্দ। কি শব্দ, যৌগিক শব্দ, যৌগিক শব্দ। আর এদিকে দেখেন প্রবীণ, এই প্রবীণটা কি, এই প্রবীণটা হচ্ছে উপসর্গ যোগে গঠিত এবং এখানে বলা হচ্ছে প্রবীণ। প্রবীণ মানে কি, প্রবীণ মানে আমরা জানি বয়োজ্যেষ্ঠ। আর ব্যাকরণ বলে কি, এই যে প্র আর এই যে বিন, প্রবীণ মানে বিনা যে খুব ভালো বাজাইতে পারে, প্রকৃষ্ট রূপে বিনা বাদক। তাহলে ব্যাকরণের ভাষায় যদি আমরা দেখি মূল শব্দে বিন আছে, আর প্রবীণ বলতে আমরা কোনো বিন বুঝি না, আমরা বুঝি কি, আমরা হচ্ছে বয়োজ্যেষ্ঠ বুঝি। এই জন্য আমাদের কথা, ব্যাকরণের কথা বা শাব্দিক অর্থ মেলে না। এই না মেলার কারণে এটাকে বলছে কি, এটাকে বলছে রূঢ় শব্দ। কি শব্দ, রূঢ় শব্দ। সন্দেশ, সন্দেশ দেখেন তো, সন্দেশ মানে কি, সন্দেশ মানে মিষ্টান্ন। কিন্তু এই সন্দেশ শব্দকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে সেখানে একটা শব্দ আছে দেশ। আচ্ছা সন্দেশ বলতে কি দেশ বুঝায়? দেশ বুঝায় না, সন্দেশ বলতে মিষ্টান্ন বুঝায়। তাহলে মূল শব্দের অনুগামী হয়নি, এই জন্য এটা কি, এটা যৌগিক শব্দ না, এটা হচ্ছে রূঢ় শব্দ। কি শব্দ, রূঢ় শব্দ। আর এইটা হচ্ছে কি, এটা হচ্ছে যোগরূঢ় শব্দ। ওকে, আসেন পরের কোশ্চেন 6 নম্বর। 6 নম্বর কোশ্চেনে বলছে কি, যোগরূঢ় শব্দের উদাহরণ কোনটি, যোগরূঢ় শব্দের উদাহরণ কোনটি, যোগরূঢ় শব্দের উদাহরণ কোনটি। যোগরূঢ় শব্দের উদাহরণ লক্ষ্য করেন, জলদ, জলদ মানে কি, জল দান করে যে, জল দান করে যে, দান করে যে। এখন দেখেন যে দান করবে সেই হচ্ছে জলজ। আর এদিকে জলদ বলতে আমরা কি বুঝি, জলদ বলতে আমরা মেঘ বুঝি, মেঘ, মেঘ বুঝি। হ্যাঁ, মেঘকে জলজ বলা, জলদ বলা হয়। আর জলজ মানে কি, জলে জন্মে যা, যা কিছু জলে জন্মে সেটাকে বলা হয় জলজ। জলজ হচ্ছে যা কিছু জলে জন্মায়।
এরপরে আসলে লক্ষ্য করেন, বলছে বনজ। বনজ মানে কি? বনে জন্মায় যা, সবকিছুই বনজ, যেটা বনে জন্মাবে সেটা হচ্ছে বনজ। এই জন্য বলা হয় বনজ বৃক্ষ। স্পেসিফিক ভাবে নির্দিষ্ট কোনো কিছু না, যেগুলো বনে জন্মাবে সেটাই মানে বনজ, যেগুলো জলে জন্মাবে সেগুলো হচ্ছে জলজ। আবার দেখেন সহজ, এই সহজ একটা শব্দ আর কি, মৌলিক শব্দ। যাই হোক, তাহলে এই জায়গাতে যদি আমি লক্ষ্য করি, তাহলে এই দুইটা হচ্ছে কি শব্দ? এই দুইটা হচ্ছে যৌগিক শব্দ, যৌগিক শব্দ। আর এইটা হচ্ছে, দেখেন লক্ষ্য করেন, জল দান করে, যে কেউ জল দান করতে পারে, কিন্তু না, শুধু মেঘকেই বলছে জলদ। এই জন্য এটা কি হবে? এটা হবে আমাদের যোগরুর শব্দ। কি শব্দ? যোগরুর শব্দ, যোগরুর শব্দ হবে। আসেন পরের কোশ্চেন। 7 নম্বর বলছে দেশি শব্দ নয় কোনটি? দেশি শব্দ নয় কোনটি? ঢিল, মুরকি, মাছি, ঝিঙ্গা। একটু বলবেন কোনটি দেশি শব্দ নয়? যারা আমার সাথে যুক্ত হয়েছেন একটু ক্লাসটি শেয়ার করবেন। একটু ক্লাসটি শেয়ার করবেন। লক্ষ্য করবেন, এখানে আছে ঢিল, আছে মুরকি, আছে ঝিঙ্গা। দেখেন এই ঢিল হচ্ছে কি? ঢিল হচ্ছে দেশি শব্দ। মুরকি হচ্ছে দেশি শব্দ। ঝিঙ্গা হচ্ছে দেশি শব্দ। মাছি হচ্ছে তদ্ভব শব্দ। এটা সংস্কৃত মক্ষী থেকে এসেছে। মক্ষী থেকে মাছি হয়েছে। মক্ষী থেকে মাছি হয়েছে, ঠিক আছে? মক্ষী থেকে মাছি হয়েছে। এটা হ্যাঁ, এটা তদ্ভব শব্দ। ওকে, আসেন আরেকটি বিষয় হচ্ছে এই ঝিঙ্গা। এই ঝিঙ্গা কিন্তু অভিধান অনুযায়ী, নবম দশম শ্রেণীর বই অনুযায়ী এটা দেশি শব্দ, কিন্তু অভিধান অনুযায়ী এটা হচ্ছে সংস্কৃত শব্দ। একটু মনে রাখবেন, এটা সংস্কৃত শব্দ অভিধান অনুযায়ী। হ্যাঁ, অভিধান অনুযায়ী এটা সংস্কৃত শব্দ। আর যেহেতু নবম দশম শ্রেণীর বইতে এটা দেশি শব্দ দেওয়া আছে, সুতরাং এই জন্য আমরা এই জায়গাতে গটাকে উত্তর হিসেবে কাউন্ট করছি। এখানে গটাকে উত্তর হিসেবে কাউন্ট করছি। আসেন পরের কোশ্চেন, 8 নম্বর। বলছে বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? যারা আমার সাথে যুক্ত আছেন একটু প্লিজ একটু ক্লাসটা শেয়ার করবেন। হ্যাঁ, একটু শেয়ার করে দিবেন ক্লাসটি। বাবা শব্দটি কোন ভাষা থেকে আগত? বাবা শব্দটি কোন ভাষা থেকে আগত? বাবা শব্দটি কোন ভাষা থেকে আগত? হুম, বাবা শব্দটি কোন ভাষা থেকে আগত? হুম, ধন্যবাদ। সবাই উত্তর করছেন। বাবা শব্দটি হচ্ছে তুর্কি শব্দ, তুর্কি। আর এগুলো বানানের আপনার হচ্ছে ভাষার ক্ষেত্রে, দেশ জাতি ভাষার ক্ষেত্রে কখনো দীর্ঘইকার হয় না। এই বানানগুলো হবে এরকম, তুর্কি এরকম হবে। হ্যাঁ, তুর্কি, ফার্সি, ফার্সি বানানটা এরকম হবে, ফার্সি। হ্যাঁ, এরকম হবে, তুর্কি, ফার্সি এরকম হবে। আসেন পরের কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলছে নামাজ আর রোজা কোন দেশি শব্দ? নামাজ আর রোজা কোন দেশি শব্দ? নামাজ রোজা কোন দেশি শব্দ? ফার্সি, উর্দু, তুর্কি, আরবি। নামাজ রোজা কোন দেশি শব্দ? একটু দ্রুত ঝটপট কমেন্ট করবেন। নামাজ রোজা কোন দেশি শব্দ? হুম, নামাজ রোজা কোন দেশি শব্দ? একটু কমেন্ট করবেন। দ্রুত 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 কমেন্ট করবেন। নামাজ রোজা কোন দেশি শব্দ? কোন দেশি শব্দ? কোন দেশি শব্দ? গুড গুড গুড, ফার্সি, তাই না? ফার্সি শব্দ। নামাজ রোজা ফার্সি শব্দ। ওকে, আসেন তাহলে এটা হচ্ছে নামাজ রোজা কি শব্দ? ফার্সি শব্দ। ওকে, নামাজ রোজা ফার্সি শব্দ। ওকে, সালাত সাওম আরবি শব্দ, রাইট। আসেন পরের কোশ্চেন, 10 নম্বর।
নিচের কোনটি তৎসম শব্দ? নিচের কোনটি তৎসম শব্দ? মাটি, নারিকেল, গেরাম, চামার। কোনটি তৎসম শব্দ? কোনটি বলবেন? 9 নম্বর প্রশ্নটি বলবেন, কোনটি তৎসম শব্দ? মাটি, নারিকেল, গেরাম, চামার। মাটি, নারিকেল, গেরাম, চামার। একটু দ্রুত বলবেন কোনটি, কোনটি তৎসম শব্দ? কোনটি তৎসম শব্দ? কোনটি তৎসম শব্দ? কোনটি তৎসম শব্দ? একটু ঝটপট বলবেন। হুম, দ্রুত একটু বলে ফেলেন কোনটি তৎসম শব্দ। কোনটি তৎসম শব্দ? হ্যাঁ বলেন বলেন, দেখি কোনটা। নারিকেল, নারিকেল, গেরাম, তাই না? আচ্ছা, দেখেন গ্রাম থেকে গেরাম এটা হচ্ছে অর্ধ তৎসম, অর্ধ তৎসম। চর্মোয়ার থেকে চামার এটা হচ্ছে তদ্ভব শব্দ। হুম, মৃত্তিকা থেকে মাটি এটাও হচ্ছে তদ্ভব শব্দ। হুম, নারিকেল, এই নারিকেলটা কি? নারিকেলটা হচ্ছে তৎসম শব্দ। নারিকেল তৎসম শব্দ। আসেন পরের কোশ্চিন, পরের কোশ্চিন, পরের কোশ্চিন লক্ষ্য করেন। 11 নম্বর কোশ্চেনে বলেছে কি, কিন্ডার গার্টেন কোন ভাষা থেকে আগত শব্দ? কিন্ডার গার্টেন, কিন্ডার গার্টেন কোন ভাষা হতে আগত শব্দ? কিন্ডার গার্টেন কোন ভাষা থেকে আগত শব্দ? এটি হচ্ছে, এটি হচ্ছে জার্মান শব্দ। কিন্ডার গার্টেন জার্মান শব্দ। কিন্ডার গার্টেন জার্মান শব্দ। কিন্ডার গার্টেন এটা হচ্ছে জার্মান শব্দ, জার্মান শব্দ, জার্মান শব্দ। উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। আসেন পরের কোশ্চিন। 12 নম্বর বলছে নিচের কোনটি বিদেশি শব্দ? নিচের কোনটি বিদেশি শব্দ? নিচের কোনটি বিদেশি শব্দ? কান, তার, কাঁচি, কলম। কোনটা বিদেশি শব্দ? বলেন কোনটা বিদেশি শব্দ? কোনটি বিদেশি শব্দ? কোনটি বিদেশি শব্দ? একটু ঝটপট বলেন কোনটি বিদেশি শব্দ? হুম, ওকে 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 ওকে। কোনটি বিদেশি শব্দ? কান, তার, কাঁচি, কান। কান হচ্ছে তদ্ভব শব্দ। হুম, তার, এই তার যদি তয়াকার তার, এটা যদি সর্বনাম হয়, সর্বনাম যদি হয়, লক্ষ্য করেন তার, এই তার যদি সর্বনাম হয় তাহলে এটা হচ্ছে আহ সংস্কৃত শব্দ, সংস্কৃত শব্দ। হুম, তার যদি আহ সর্বনাম হয়, সর্বনামের হলে এটা হচ্ছে সংস্কৃত শব্দ। আর যদি এই তারটা যদি তয়াকার তার, ওই যে তার, যে তার আমরা বলি, সেই তার যদি হয়, মানে এই যে তার, মানে সর্বনাম না, ওই যে তার, বিদ্যুতের তার বা যে তার তার বলে, এ তার যদি হয় তাহলে এটা ফার্সি শব্দ, ফার্সি শব্দ। ঠিক আছে, ফার্সি শব্দ। আমরা এটাকে সংস্কৃত হিসেবে কাউন্ট করতে পারি এখানে। আর কাচি, এই কাচিটা তুর্কি শব্দ হয়। আবার এইটা যখন হালকা বোঝায়, ওজনহীন বা হালকা যদি বোঝায়, হালকা যদি বোঝায় তাহলে এটা হবে আপনার কি শব্দ হবে? এটা এটা হবে আহ হুম, তখন এটা হবে দেশি শব্দ। হ্যাঁ, দেশি শব্দ হবে যদি হালকা বোঝায়। আর কলমটা কি শব্দ? কলমটা হচ্ছে আরবি শব্দ। আচ্ছা, তাহলে আমরা এখানে সর্বোত্তম উত্তর হিসেবে ঘটাকেই কাউন্ট করতে পারি। হুম, ঘটাকেই কাউন্ট করতে পারি আমরা এই জায়গাতে, মানে সঠিক উত্তর হিসেবে। ওকে, তাহলে
তাহলে 12 নম্বর উত্তরটা কি হবে? গুড। হ্যাঁ, 12 নম্বর উত্তরটা। ওকে, আসেন। কাচি তুর্কি শব্দ, রাইট। ওকে, আসেন 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনে বলেছে কি? 13 নম্বর কোশ্চেনে বলেছে দেখেন, তৎসম শব্দ কোনটি? বাজনা, মানব, সন্ধ্যা, ফোকা। একটু ঝটপট উত্তর করবেন। তৎসম শব্দ কোনটি? তৎসম শব্দ কোনটি? একটু ঝটপট উত্তর করবেন। বলবেন তৎসম শব্দ কোনটি? দ্রুত 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 কমেন্ট করবেন। তৎসম শব্দ কোনটি? তৎসম শব্দ কোনটি? তৎসম শব্দ কোনটি? হুম, মানব তৎসম, সন্ধ্যা তৎসম, বাজনা তৎসম। হুম, আর খোকাটা হচ্ছে তুর্কি শব্দ। এটা হচ্ছে তুর্কি শব্দ। এটা তুর্কি শব্দ। হুম, এটা তুর্কি শব্দ। বাজনা, মানব, সন্ধ্যা এগুলো হচ্ছে তৎসম শব্দ, আর খোকাটা হচ্ছে তুর্কি শব্দ। ওকে, আসেন পরের কোশ্চেন। বলছে কোনটি অর্ধ তৎসম শব্দ? হস্তি, গেঞ্জি, গিন্নি, লুঙ্গি। কোনটি অর্ধ তৎসম শব্দ? কোনটি অর্ধ তৎসম শব্দ? একটু দ্রুত দ্রুত উত্তর করবেন। কোনটি অর্ধ তৎসম শব্দ? কোনটি অর্ধ তৎসম শব্দ? কোনটি অর্ধ তৎসম শব্দ? বলবেন কোনটি অর্ধ তৎসম শব্দ? দেখেন, এই হস্তি এটা হচ্ছে তৎসম শব্দ। গেঞ্জি এটা হচ্ছে ইংরেজি শব্দ। হুম, গেঞ্জিটা ইংরেজি শব্দ। লুঙ্গি এটা ফার্সি শব্দ। ফার্সি যদি না পান তাহলে এটা বার্মা দেবেন। ফার্সি না পেলে বার্মা। হুম, আর গিন্নিটা হচ্ছে গৃহিণী থেকে গিন্নি, এটা হচ্ছে অর্ধ তৎসম। অর্ধ তৎসম। তাহলে এখানে সঠিক উত্তর গ, গ, গ। সঠিক উত্তর গ, গ, গ। হুম, আসুন পরেরটা। 15 নম্বর। কোনটি তদ্ভব শব্দ? সূর্য, চন্দ্র, সরি চাঁদ, চন্দ্র, গগন। কোনটি কোনটি তদ্ভব শব্দ? সূর্য। সূর্যটা হচ্ছে সংস্কৃত শব্দ। সংস্কৃত। তবে তবে সূর্য সংস্কৃত শব্দ। তবে এটার সুরুজ, হুম, এটা হচ্ছে অর্ধ তৎসম। হুম, চাঁদ। চাঁদ হচ্ছে তদ্ভব। চন্দ্র হচ্ছে সংস্কৃত। চন্দ্র থেকে চাঁদ, হ্যাঁ, তদ্ভব। গগন হচ্ছে সংস্কৃত শব্দ। তবে আকাশ যদি বলে, সরি আসমান যদি বলে, আসমান হবে ফার্সি শব্দ। যদি আকাশ বলে, আকাশ যদি বলে, আকাশ হবে তৎসম। হুম, তৎসম। তাহলে এই জায়গাতে আমরা তদ্ভব হিসেবে পাচ্ছি কোনটা? চাঁদ। চাঁদ তদ্ভব শব্দ। চাঁদ তদ্ভব শব্দ। চাঁদ তদ্ভব শব্দ। আসেন পরের কোশ্চেন, নম্বর 16। 16 নম্বরে বলছে কি চানাচুর শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
চানাচুর শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? চানাচুর শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? চানাচুর শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? বলেন, চানাচুর শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? চানাচুর। বানান রীতির, আচ্ছা, দেখা যাক, হবে ইনশাল্লাহ। একটু বলবেন, চানাচুর, চানাচুর শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? চানাচুর, চানাচুর শব্দটি দেখেন, চানাচুর শব্দটি হিন্দি থেকে এসেছে। হিন্দি, হ্যাঁ, হিন্দি থেকে এসেছে। তবে অভিধান অনুযায়ী এটি হচ্ছে বাংলা শব্দ। বাংলা শব্দ, অভিধান অনুযায়ী এটা বাংলা, তবে আমরা এখানে হিন্দিটাই নেব, হিন্দি শব্দ। ওকে, আসুন 17 নম্বর কোশ্চিন। 17 নম্বর কোশ্চিনটা বলেছে কি, নিচের কোনটি মিশ্র শব্দ? নিচের কোনটি মিশ্র শব্দ? নিচের কোনটি মিশ্র শব্দ? নিচের কোনটি মিশ্র শব্দ? বলেন, নিচের কোনটি মিশ্র শব্দ? দ্রুত উত্তর করবেন, কোনটি মিশ্র শব্দ? দেখেন, ফটোকপি, এটি ইংরেজি। ইংরেজি, ফটোকপি ইংরেজি। আচ্ছা, হরতাল, হরতাল হচ্ছে গুজরাটি। হরতাল গুজরাটি। এটা আর কাতরা না, এটা হবে আল কাতরা। এটা হচ্ছে পর্তুগিজ। পর্তুগিজ, পর্তুগিজ। খ্রিস্টাব্দ, এটাই হচ্ছে মিশ্র শব্দ। এটা হচ্ছে মিশ্র শব্দ। খ্রিস্ট ইংরেজি, অব্দ বাংলা, মিশ্র শব্দ। তাহলে এটাই হচ্ছে, শুধু এটাই হচ্ছে মিশ্র শব্দ, মিশ্র শব্দ, মিশ্র শব্দ। আসেন পরেরটা, 18 নম্বর। নিচের কোনটি তৎসম শব্দ? চাঁদ, চন্দ্র, ভবন, বালতি, হরতাল। দেখেন, হরতাল এটা কি বললাম? এটা বললাম গুজরাটি, গুজরাটি শব্দ। আচ্ছা, বালতি এটা হচ্ছে পর্তুগিজ। পর্তুগিজ। আচ্ছা, ভবন এটা হচ্ছে তৎসম। চাঁদ এটা হচ্ছে তদ্ভব। চন্দ্র এটা হচ্ছে সংস্কৃত। তাহলে আমরা এই জায়গাতে কটাকে নিতে পারবো না, একটা তদ্ভব আর একটা সংস্কৃত। তাহলে উত্তর নিব খ, ভবন। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর ভবন, ভবন, ভবন। সঠিক উত্তর ভবন। আসেন 19 নম্বর কোশ্চিন। বলছি, কোন শব্দটি ফরাসি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? কোন শব্দটি ফরাসি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? কোন শব্দটি ফরাসি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? একটু কমেন্ট করেন তো এটা। এটা একটু কমেন্ট করেন, এটা একটু কমেন্ট করেন। কোন ভাষা থেকে বাংলা ভাষায় আসছে এটা একটু কমেন্ট করেন তো। হুম, আচ্ছা, আসেন, সাথী এটি বাংলা ভাষার শব্দ। সাথী। লাইব্রেরি ল্যাটিন শব্দ। প্রোগ্রাম ইংরেজি শব্দ। বিলাস সংস্কৃত শব্দ। অর্থাৎ এখানে উত্তর নেই, 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 উত্তর নেই। আসেন পরেরটা, 20 নম্বর। বলছে, নিচের কোনটি পর্তুগিজ শব্দ? পর্তুগিজ কোনটি? চাকু, আলপিন, চামচ,
ছুরি, কোনটি হবে বলেন? কোনটি হবে, কোনটি হবে, কোনটি হবে? বলেন কোনটি হবে? ঝটপট কমেন্ট করেন। আচ্ছা, দেখেন চাকু, চাকু তুর্কি শব্দ। আলপিন, আলপিন পর্তুগিজ। হুম, পর্তুগিজ। চামচ, এটা ফার্সি, ফার্সি বলতে পারি, বাংলাও বলা যায়, সরি সংস্কৃত বলা যায়। হ্যাঁ, ফার্সি ধরি। আর ছুরিটা কি? ছুরিটা সংস্কৃত, ছুরিটা সংস্কৃত। তাহলে 20 নম্বর উত্তরটা কি? 20 নম্বর উত্তর খ, খ, খ। 20 নম্বর উত্তর খ, 20 নম্বর উত্তর খ, 20 নম্বর উত্তর খ। আসেন পরেরটা। 23 নম্বর, সরি 21 নম্বর, বলছে কোনটি ফার্সি শব্দ? চাবি, চাকর, চাহিদা, চশমা। একটু বলবেন কোনটা 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 ফার্সি শব্দ, কোনটা ফার্সি শব্দ, একটু বলবেন। হুম, আসেন। চাবি, চাবি কি শব্দ বলেন তো? চাবি, চাবি, চাবি বলেন, চাবি কি শব্দ? কমেন্ট করেন, চাবি কি শব্দ? হুম হুম হুম, বলেন চাবি কি শব্দ? বলছেন না। আচ্ছা, চাহিদা, চাবি। আচ্ছা, চাবি হচ্ছে পর্তুগিজ। চাবি কি শব্দ? পর্তুগিজ শব্দ। চাবি পর্তুগিজ শব্দ, চাবি পর্তুগিজ শব্দ। বলেন এখানে উত্তর কোনটা হবে? কেউ লিখছেন ঘ। আচ্ছা, কেউ ঘ লিখছেন, তাই না? আচ্ছা আচ্ছা, আসেন। চাহিদা কি শব্দ? চাহিদা হচ্ছে পাঞ্জাবি শব্দ, পাঞ্জাবি, পাঞ্জাবি শব্দ। চাকর ফার্সি, চশমাও ফার্সি, দুইটাই ফার্সি। 21 নম্বর, দুইটাই ফার্সি শব্দ। 21 নম্বর, দুইটাই ফার্সি শব্দ। 21 নম্বর, দুইটাই ফার্সি শব্দ। ওকে, আসেন পরেরটা। মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? মহকুমা। তুর্কি, ফার্সি, পর্তুগিজ, আরবি। তুর্কি, ফার্সি, পর্তুগিজ, আরবি। তুর্কি, ফার্সি, পর্তুগিজ, আরবি। তুর্কি, ফার্সি, পর্তুগিজ, আরবি। বলেন কোনটা হবে? 22 নম্বর কোনটা হবে? তুর্কি। আচ্ছা, রিমা ইসলাম লিখেছেন তুর্কি। আহ করার কিছু নেই, উত্তর দুইটা দেওয়া আছে, কি করবেন বলেন? যারা প্রশ্ন করেছেন তারাই ভুল করেছেন। হুম, যারা প্রশ্ন করেছেন তারাই ভুল করেছেন। আসেন, তাহলে এখানে কি লিখবো? মহকুমাটা কি শব্দ? মহকুমাটা আরবি শব্দ, আরবি শব্দ, আরবি শব্দ। পড়তে হবে, যত বেশি পড়বেন তত বেশি মনে থাকবে। আসেন 23 নম্বর কোশ্চিন। নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ দেখেন তো? গিন্নি, গঞ্জ, হস্ত, তসবিহ। তসবিটা আরবি শব্দ, আরবি শব্দ। হস্তটা সংস্কৃত শব্দ, সংস্কৃত শব্দ। গঞ্জটা নবম দশম শ্রেণীর বই অনুযায়ী দেশি শব্দ, আর অভিধান অনুযায়ী ফার্সি। ফার্সি না থাকলে দেশি বলবেন। হ্যাঁ, আর গিন্নি, গিন্নিটা হচ্ছে আসলে আসছে গৃহিণী থেকে, গৃহিণী থেকে হয়েছে গিন্নি, গৃহিণী থেকে গিন্নি হয়েছে, গৃহিণী থেকে গিন্নি।
তাহলে এটা কি? এটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। গৃহিণী থেকে গিন্নি, এটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। আসেন পরেরটা, 24 নম্বর বলেছে আদালত শব্দটি কোন ভাষার শব্দ? 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 আদালত আরবি শব্দ। আদালত কি শব্দ? আদালত আরবি শব্দ। আরবি শব্দ। আদালত আরবি শব্দ। আদালত আরবি শব্দ। আদালত আরবি শব্দ। আদালত আরবি শব্দ। হুম, আসেন 25 নম্বর বলছে উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণীবিভাগ কত প্রকার? উৎপত্তি অনুসারে কত প্রকার বলবেন? উৎপত্তি অনুসারে কত প্রকার? কত প্রকার? কত প্রকার? উৎপত্তি অনুসারে কত প্রকার? উৎপত্তি অনুসারে কত প্রকার? কত প্রকার? কত প্রকার? যারা যুক্ত আছেন একটু ক্লাসটি শেয়ার করবেন। হ্যাঁ, যারা যুক্ত আছেন একটু ক্লাসটি শেয়ার করবেন, একটু শেয়ার করে দিবেন। আসেন, উৎপত্তি অনুসারে কত প্রকার? দেখেন উৎপত্তি অনুসারে এটি হচ্ছে 5 প্রকার। হ্যাঁ, 5 প্রকার। আচ্ছা, আমি একটু আগে লিখি। হ্যাঁ, প্রথম হচ্ছে তৎসম, তৎসম, তারপরে হচ্ছে অর্ধ তৎসম, অর্ধ তৎসম, তৎসম অর্ধ তৎসম, তারপরে আছে দেশি, আছে বিদেশি, আছে হ্যাঁ, দেশি বিদেশি, আরেকটি আছে তদ্ভব। তদ্ভব, দেশি বিদেশি, দেশি বিদেশি। আচ্ছা, লক্ষ্য করেন এখানে হচ্ছে 5টি প্রকার আছে, 5টি প্রকার আছে, 5টি প্রকার আছে। হ্যাঁ, 5টি প্রকার আছে। দেখেন তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। আচ্ছা, এখন এটি ছিল 5 প্রকার। আর নতুন যে ব্যাকরণ আছে বর্তমানে, আধুনিক যে ব্যাকরণ, সেই ব্যাকরণে বলা আছে 4 প্রকার। এই অর্ধ তৎসমটাকে তারা আসলে কাউন্ট করেনি, তারা আসলে প্রকার ভেদের মধ্যে রাখেনি। এদিক থেকে 4 প্রকার। এখন আমরা উত্তর কোনটা নিব? আমরা উত্তর কাউন্ট করব 4 থেকে 5, অর্থাৎ দেখব 4 আছে কিনা। যদি 4 থাকে 4 উত্তর হিসেবে নিব, 4 যদি না থাকে তাহলে 5 নিব। তাহলে এখানে হবে কয়টি? 4টি। তাহলে উত্তর ক 4টি, 4টি, 4টি। 25-এর ক। হ্যাঁ, 25-এর ক। ওকে, আসেন 26 বলছে ব্যাকরণ শব্দটি বাংলা শব্দ, সংস্কৃত শব্দ, বিদেশি শব্দ, তদ্ভব শব্দ। কোন শব্দ হবে? ব্যাকরণ শব্দটি কোন শব্দ হবে? বাংলা, সংস্কৃত, বিদেশি না তদ্ভব? কোনটা হবে? আসেন, ব্যাকরণ শব্দে কি আছে? ব্যাকরণ শব্দে দেখেন মূর্ধন্য আছে। মনে রাখবেন মূর্ধন্য, মূর্ধন্য স, দীর্ঘ ই, দীর্ঘ উ, রি। হ্যাঁ, এই যে যে বর্ণগুলো আছে, এই বর্ণগুলো যদি থাকে তাহলে সেই শব্দটা হয় কি? সেই শব্দটা তৎসম শব্দ হয়, তৎসম বা সংস্কৃত শব্দ হয়। ঠিক আছে, তৎসম বা সংস্কৃত শব্দ হয়। তাহলে এইখানে এইখানে ব্যাকরণ শব্দটা কি? ব্যাকরণ শব্দটা হচ্ছে সংস্কৃত শব্দ। ব্যাকরণ শব্দটা সংস্কৃত শব্দ। তাহলে উত্তর হিসেবে আমরা কাউন্ট করব কোনটা? উত্তর হিসেবে আমরা কাউন্ট করব সংস্কৃত, অর্থাৎ খ। আসেন 27 নম্বর কোশ্চেন, নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? অর্ধ তৎসম শব্দ কোনটি? বলছি কুৎসিত, ভবন, পাত্র, গৃহিণী। কুৎসিত, দেখেন শব্দটা ছিল কি? শব্দটা ছিল কুৎসিত। কুৎসিত, এই কুৎসিতটা হয়ে গেছে কি? কুৎসিত। কুৎসিত, ওকে, কুৎসিতটা হচ্ছে কুৎসিত। ওকে, এই কুৎসিত হচ্ছে তৎসম, আর এইটা হচ্ছে অর্ধ তৎসম। অর্ধ তৎসম, ওকে, তৎসম অর্ধ তৎসম। দেখেন চিকিৎসা, এই চিকিৎসা হচ্ছে তৎসম, আর এইটাকে যখন ওপার বাংলায় হ্যাঁ বলা হয় তখন বলে চিকিৎসা। এই চিকিৎসাটা হচ্ছে অর্ধ তৎসম। শব্দটা ছিল কৃষ্ণ, এই কৃষ্ণটা যখন হচ্ছে কৃষ্টা,
কেষ্টা, এই কেষ্টাটা হচ্ছে অর্ধ তৎসম। ওকে, অর্ধ তৎসম। তাহলে যেটা বলছি লক্ষ্য করেন, কোনটি অর্ধ তৎসম শব্দ? অর্ধ তৎসম শব্দ হচ্ছে কুৎসিত। আর গৃহিণী তৎসম, গৃহিণীর অর্ধ তৎসম আপনারা একটু আগে দেখলেন, সেটা হচ্ছে গিন্নি। ওকে, গিন্নি। আসেন পরেরটা, পরের যে কোশ্চিনটা আছে 28 নম্বর কোশ্চিন। 28 নম্বর কোশ্চিনে বলেছে কি, বলেছে দেখেন যে অর্ধ তৎসম শব্দের উদাহরণ। অর্ধ তৎসম শব্দের উদাহরণ লক্ষ্য করেন কোনটা হবে অর্ধ তৎসম শব্দ। দেখেন একটা বিষয় বারবার আসছে, সেটা হচ্ছে গিন্নি গিন্নি গিন্নি, গিন্নি গিন্নি গিন্নি, এটা দীর্ঘ ইকার দিয়ে, হ্যাঁ গিন্নি। আচ্ছা, তারপরে আছে কি আপনার কেষ্টা, কেষ্টা আছে, কুৎসিত, কুৎসিত আছে, চিকিৎসা, চিকিৎসা, হ্যাঁ। এই শব্দগুলো বারবার ঘুরে ফিরে আসে অর্ধ তৎসম, অর্ধ তৎসম, এই শব্দগুলো বারবার ঘুরে ফিরে আসে। হুম, এই শব্দগুলো বারবার ঘুরে ফিরে আসে। তাহলে দেখেন এটা আবার এসেছে, তাহলে গিন্নি হবে অর্ধ তৎসম শব্দ। গঞ্জটা কি? গঞ্জটা বলেছে একটু আগে ফার্সি শব্দ, অভিধান অনুযায়ী ফার্সি। ফার্সি যদি না পান তাহলে দেশি, নবম দশম শ্রেণীর বই অনুযায়ী দেশি। চাঁদ, এই চাঁদটা হচ্ছে তদ্ভব। পিতা, পিতা হচ্ছে সংস্কৃত, পিতা সংস্কৃত শব্দ, পিতা সংস্কৃত শব্দ। বাবা আরবি শব্দ, হ্যাঁ। আচ্ছা, আসেন পরেরটা, যারা আমার সাথে যুক্ত আছেন ক্লাসটি একটু শেয়ার করবেন। 29 নম্বরটা দেখেন, বলছে কোনটি দেশি শব্দ? গিন্নি। গিন্নি কি শব্দ? এই মাত্র দেখলাম অর্ধ তৎসম শব্দ। কৃপণ, এই কৃপণ হচ্ছে সংস্কৃত শব্দ, মূর্ধন্য আছে, মূর্ধন্য মানে সংস্কৃত বা তৎসম, সংস্কৃত শব্দ। টোপর, আচ্ছা মাথা, মাথা হচ্ছে মস্তক থেকে মাথা, এটা হচ্ছে তদ্ভব শব্দ। টোপরটা হচ্ছে বাংলা শব্দ, সরি এটা বাংলা না, এটা হচ্ছে দেশি শব্দ। টোপর হচ্ছে দেশি শব্দ, টোপর দেশি শব্দ, টোপর দেশি শব্দ। ওকে, আসেন পরের কোশ্চেনটা। 30 নম্বর বলছে কি, কোনটি দেশি শব্দের উদাহরণ? সাদা, পানি, রুমাল, গঞ্জ। কোনটি দেশি শব্দের উদাহরণ? কোনটি দেশি শব্দের উদাহরণ বলেন? সাদা, পানি, রুমাল, গঞ্জ, কোনটা হবে? কোনটা হবে? হুম, বলেন কোনটা হবে? আচ্ছা, সাদা এটা হচ্ছে ফার্সি শব্দ। পানি এটা হচ্ছে হিন্দি শব্দ। রুমাল, রুমাল এটা হচ্ছে ফার্সি শব্দ। গঞ্জ এটাও ফার্সি শব্দ, তবে নবম দশম শ্রেণীর বই অনুযায়ী এটা দেশি শব্দ। তাহলে আমরা এখানে এই ঘ নম্বরটাই কাউন্ট করতে পারি, ঘ নম্বরটাই আমি এখানে কাউন্ট করতে পারি, আমরা এখানে ঘ নম্বরটাই কাউন্ট করতে পারি। ওকে, আসেন পরের কোশ্চেন 31 নম্বর। 31 নম্বর বলছে কাচি কোন ধরনের শব্দ? কাচি, কাচি কোন ধরনের শব্দ? কোন ধরনের শব্দ? কোন ধরনের শব্দ? কাচি কোন ধরনের শব্দ? কাচি কোন ধরনের শব্দ? কাচি কোন ধরনের শব্দ? একটু মুস্তাক স্যার আসলে চলে গেছে, দেখছ? মুস্তাক স্যার আপনি তো চলে গেছেন, কবির ভাইয়া চলে গেছে।
তাহলে কাচি কোন ভাষার হবে? কাচি হচ্ছে আহ দেখেন তো, আরবি, ফার্সি, হিন্দি, তুর্কি, কোনটা হবে? তুর্কি হবে, তুর্কি। কাচি তুর্কি ভাষার শব্দ, কাচি তুর্কি ভাষার শব্দ, কাচি তুর্কি ভাষার শব্দ। ওকে, কাচি তুর্কি ভাষার শব্দ, কাচি তুর্কি ভাষার শব্দ। আসেন পরেরটা, 32 নম্বর। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পেয়ারা, পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? কোন ভাষা থেকে আগত শব্দ? পেয়ারা হিন্দি, উর্দু, পর্তুগিজ, গ্রিস। বলেন তো কোনটা থেকে এসেছে? পেয়ারা কোন ভাষা থেকে আসছে? হিন্দি থেকে, উর্দু থেকে, পর্তুগিজ থেকে, না গ্রিস থেকে? পর্তুগিজ শব্দ। পেয়ারা কোন শব্দ? পেয়ারা পর্তুগিজ শব্দ। ওকে স্যার, ক্লাস করেন, ক্লাস করেন, ঠিক আছে। হুম, হ্যাঁ, চন্দ্রবিন্দু থাকলে সেটা হয়, হ্যাঁ, চন্দ্রবিন্দু থাকলে হয়, তদ্ভব শব্দ হয়, যেমন চন্দ্র, চন্দ্র থেকে চাঁদ, হ্যাঁ, চন্দ্র, চন্দ্র থেকে চাঁদ। তাহলে এই যে চাঁদ, লক্ষ্য করেন, হ্যাঁ, এই চাঁদটা হচ্ছে তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ, তদ্ভব শব্দ মানে কি? সেটা হচ্ছে বাংলা শব্দ, খাঁটি বাংলা বা বাংলা শব্দ, হ্যাঁ। তবে সব ক্ষেত্রে যে হবে ব্যাপারটা এরকম না। আসেন 33 নম্বর কোশ্চেন। হরতাল শব্দটি কোন ভাষার? ওলন্দাজ, তুর্কি, হিন্দি, গুজরাটি। ওলন্দাজ, তুর্কি, হিন্দি, গুজরাটি। ওলন্দাজ, তুর্কি, হিন্দি, গুজরাটি, কি হবে? হরতাল, হরতাল। বলো তো হরতাল কি শব্দ? হরতাল কি শব্দ? হরতাল কি শব্দ? হরতাল কি শব্দ? বলেন তো হরতাল কি শব্দ? গুজরাটি শব্দ, রাইট। গুজরাটি, গুজরাটি, গুজরাটি। হরতাল গুজরাটি শব্দ, হ্যাঁ, হরতাল গুজরাটি শব্দ। ওকে, তাহলে হরতাল গুজরাটি শব্দ। আসেন পরের কোশ্চেন। নামাজ শব্দটি, নামাজ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? নামাজ, নামাজ কোন ভাষা থেকে এসেছে? আরবি, ফার্সি, সংস্কৃত, ফরাসি, ফার্সি, কোনটা? নামাজ, নামাজ কোন ভাষার শব্দ? নামাজ কোন ভাষার শব্দ বলেন? নামাজ কোন ভাষার শব্দ? কোন ভাষার শব্দ? কোন ভাষার শব্দ? কোন ভাষার শব্দ নামাজ? হুম, কমেন্ট করেন, নামাজ কোন ভাষার শব্দ? 34 নম্বর, 34 নম্বর, হ্যাঁ, কেউ লিখছে কসাই মদির। আচ্ছা, কসাই মদি, তারপরে একটু তাড়াতাড়ি করেন, আচ্ছা আরো তাড়াতাড়ি। আচ্ছা, ফরাসি, ফার্সি, ফরাসি, আচ্ছা ফরাসি লিখছেন কেউ, ফরাসি না, এটা হবে ফার্সি, হ্যাঁ, ফার্সি শব্দ, ফার্সি, ফার্সি শব্দ। ওকে, ফার্সি শব্দ। আসেন পরের কোশ্চেন, 35 নম্বর। বলছে আনারস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আনারস, আতা, পেয়ারা, আলপিন, হ্যাঁ, এই সবগুলো হচ্ছে কি? সবগুলোই হচ্ছে পর্তুগিজ শব্দ। পর্তুগিজ, পর্তুগিজ শব্দ। পর্তুগিজ বানানটা কিন্তু এরকম হবে, ঠিক আছে। পর্তুগিজ বানানটা এরকম হবে, অর্থাৎ আগে পরে একার ওকার হবে, অর্থাৎ উত্তর গ, পর্তুগিজ শব্দ, পর্তুগিজ শব্দ। হুম, নামাজ ফার্সি, সালাত আরবি, হ্যাঁ, এটাই এটাই। কে আর সুজন, হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। আসেন পরের কোশ্চিন, 36। বলছে আল্লাহ শব্দটি, আল্লাহ শব্দটি কি হবে? পাঞ্জাবি শব্দ, চীনা শব্দ, দেশি শব্দ, আরবি শব্দ? আরবি। আল্লাহ শব্দটা কি শব্দ? আল্লাহ শব্দটি হচ্ছে আরবি শব্দ, আরবি শব্দ হচ্ছে আল্লাহ। আল্লাহ শব্দটি আরবি শব্দ, আল্লাহ শব্দটি আরবি শব্দ, আরবি শব্দ, আরবি শব্দ, আরবি শব্দ। আসেন পরেরটা, 37। পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি? আনারস, আলমারি, গুদাম, চাহিদা। দেখেন তো কোনটি নয়? কোনটি নয় বলেন? পর্তুগিজ শব্দ নয় কোনটি বলেন? পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি?
পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি? পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি? পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি? হুম 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 চাহিদা, চাহিদা কোন ভাষার শব্দ তাহলে? হুম, ইয়েস, চাহিদা পাঞ্জাবি শব্দ। পাঞ্জাবি, পাঞ্জাবি শব্দ। আর এই সবগুলো কি শব্দ? সবগুলো হচ্ছে পর্তুগিজ। পর্তুগিজ। সাবান, সাবান হচ্ছে আরবি শব্দ। সাবান, সাবান হচ্ছে আরবি শব্দ। হুম, সাবান আরবি শব্দ। ওকে, বুঝছেন বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, খাঁটি বাংলার তদ্ভব একই। খাঁটি বাংলা শব্দ যেটা সেটাই তদ্ভব শব্দ। খাঁটি বাংলা যেটা সেটাই তদ্ভব। হুম, খাঁটি বাংলাটাকেই তদ্ভব বলে। আসেন, বলছে লেবু শব্দটি কোন ভাষার? লেবু, লেবু শব্দটি কোন ভাষার? লেবু শব্দটি কোন ভাষার? বলবেন, লেবু শব্দটি কোন ভাষার? একটু ঝটপট কমেন্ট করবেন, লেবু শব্দটি কোন ভাষার? লেবু, লেবু শব্দটি কোন ভাষার? কোন ভাষার? কোন ভাষার? বলবেন কোন ভাষা? লেবু শব্দটি কোন ভাষার? হুম, ঝটপট ঝটপট বলেন, লেবু শব্দটি কোন ভাষার? লেবু শব্দটি কোন ভাষার? আচ্ছা, লেবু শব্দটি এখানে আমরা আরবি কাউন্ট করব, তবে এর সর্বোত্তম উত্তর হলো সংস্কৃত। হুম, অভিধান অনুযায়ী সংস্কৃত, আর প্রচলিত হিসাবে এটা আরবি শব্দ। আসেন, 39, জঙ্গল। জঙ্গল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? জঙ্গল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? জঙ্গল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বলবেন, জঙ্গল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? জঙ্গল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? জঙ্গল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বলবেন। বলেন, কোন ভাষা থেকে এসেছে জঙ্গল? জঙ্গল আরবি লিখছেন? একটু ঝটপট উত্তর করেন তো, জঙ্গল কোন ভাষার শব্দ? বলেন 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 বলেন। জঙ্গল, জঙ্গল, জঙ্গল কোন ভাষার শব্দ? কোন ভাষার শব্দ? ক, ক, তুর্কি, 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 তুর্কি। সোলোমান লিখেছেন ফার্সি শব্দ। ফার্সি, আচ্ছা, দেখা যাক আর কি উত্তর আসে। হিন্দি, তুর্কি, আচ্ছা। হুম হুম আচ্ছা, আসেন, জঙ্গল শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। জঙ্গল শব্দটা ফার্সি, ফার্সি শব্দ, হ্যাঁ। জঙ্গল শব্দটা ফার্সি শব্দ। আসেন পরের কোশ্চিন, 40 নম্বর। বলছে, 40 নম্বরে বলছে কি, কুড়ি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? কুড়ি, কুড়ি শব্দটি কোন ভাষা থেকে আসছে দেখেন তো। কুড়ি, কুড়ি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? কুড়ি। 40 নম্বর প্রশ্নটার উত্তর একটু বলবেন, কুড়ি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? কোন ভাষা থেকে এসেছে? কোন ভাষা থেকে এসেছে? কুড়ি, কুড়ি। হুম, কুড়ি।
বলেন, কুড়ি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? কুড়ি 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 কুড়ি, বলেন। কুড়িটা কি? ওই যে নারকেলের ভেতরে যে অংশটুকু বের করে ওই যে খাওয়া হয় না, সাদা যে অংশটুকু আছে নারকেলের ভেতরে, খাবার যে অংশটুকু সেটাকে বলা হয় কুড়ি। হুম, সেটাকে কুড়ি বলা হয়। আর এই কুড়ি শব্দটি আসছে হিন্দি থেকে। কুড়ি শব্দটি হচ্ছে হিন্দি শব্দ। কুড়ি শব্দটি হিন্দি শব্দ, হিন্দি শব্দ, হিন্দি শব্দ। যদি কুড়ি বানানটা এরকম হইতো, কয়রসু রয়বিন্দু রয় ঋষি কুড়ি, তখন সেটা হতো বাংলা, বাংলা, বাংলা। তখন এটা বাংলা হতো, তখন এটি বাংলা হতো। আর এখন এটা কি? এখন এটা হচ্ছে হিন্দি শব্দ। এখন এটি হিন্দি শব্দ, হিন্দি শব্দ, হিন্দি শব্দ। বুঝলেন কিনা বলেন? হুম, হ্যাঁ, কুড়ি বিশ যেটা ওটা বাংলা, আর এটা হচ্ছে হিন্দি শব্দ। হুম, ওকে, বুঝলেন সবাই? ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।